বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সর্বস্তরের মানুষের ঢল। গণ অভ্যুত্থানের যারা ছিলেন তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি। দেশ গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করতে দেওয়া যাবে না বললেন আসিফ নজরুল। বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের। পরাজয় জেনেই জাতির সূর্য সন্তানদের পরিকল্পিতভাবে করা হয় হত্যা। সমৃদ্ধ দেশ গড়বে নতুন প্রজন্ম, প্রত্যাশা শহীদ পরিবারের। দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। দানে যেহেতু পাওয়া নয়, সেহেতু সেই যে দামটা দিয়েছি সেটার রক্ষা করতে হবে। হাসিনার আমলে বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল মন্তব্য শিল্প উপদেষ্টার। নতুন করে কোনো গ্যাস কূপ খনন না করার অভিযোগ। বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা, প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। আসাদের পতনের পর অস্তিত্ব সংকটে সংখ্যালঘুরা লেবানন সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢল, পরিস্থিতি অবনতির শঙ্কা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কেটেছে অচলাবস্থা। ভারত পাকিস্তানের সমঝোতা, হাইব্রিড মডেলেই হবে টুর্নামেন্ট। আয়োজক থাকছে পিসিবিই। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবার বিস্তারিত। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সহ সর্বস্তরের মানুষ। এ সময় উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থান, দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যাতে নষ্ট না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে সকাল ৭টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র সালামের সাথে বেজে ওঠে বিয়োগলের করুণ সুর। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে জাতির মেধাবী সন্তানদের সমাধিস্থলে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে ৩ বাহিনীর একটি চৌকস দল। উপস্থিত শহীদ বুদ্ধিজীবী পরিবারের স্বজন সহ বিভিন্ন বাহিনীর প্রধান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্য উপদেষ্টারা। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন প্রেস সচিব। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থান উল্লেখ করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ কাজে লাগানোর প্রত্যয় জানান। বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থল উন্মুক্ত করে দেয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধার জন্য। শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্রকে হত্যা করেই আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দ্রুত দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়াই হবে মঙ্গলজনক। সাইফুল রিপনের আরও একটি প্রতিবেদন। সকাল ৯:৩০টার দিকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা।
দীর্ঘদিন পর হামলা মামলা গ্রেপ্তারের শঙ্কামুক্ত মনে শ্রদ্ধা জানাতে আসতে পেরে স্বস্তি জানান বিএনপি নেতারা। তৎকালীন যারা ক্ষমতাসীন ফ্যাসিস্টরা, তাদের বাহিনীতে গোটা এলাকায় এক ধরনের যে ত্রাসের রাজত্ব হতো, তখন সবসময় মনে হতো কখন কোন দিক দিয়ে আমাদের উপর আক্রমণ এসে পড়ে। সেই জায়গা থেকে আমরা কিছুটা পরিত্রাণ পেয়েছি। আমাদের এখনও গণতন্ত্রের পথে আমরা হাঁটছি, কিন্তু সম্পূর্ণ গণতন্ত্র আসেনি। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের মানুষ কখনো বৈষম্য মেনে নেয়নি, নির্যাতন নিষ্পেষণও শেষ বিচারে গ্রহণ করেনি। আজকেও যারা আমরা মনে মনে চিন্তা করি আমরাই সব করেছি, অন্য কেউ কিছু করে নাই, সেটাও সঠিক না। মনে রাখতে হবে সকল মানুষের অংশগ্রহণে 52 হয়েছিল, 71 হয়েছে, 90 হয়েছে, 36 আগস্ট হয়েছে। কাজেই এখানেও মন মানসিকতা অনেক উদার হতে হবে। আর দেশটির মালিক দিন শেষে জনগণ। যত দ্রুততার সঙ্গে জনগণের হাতে জনগণের দেশের মালিকানা ফিরিয়ে দিবেন, ততই মঙ্গল হবে দেশের, দেশ এগিয়ে যাবে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় প্রত্যয় জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আধুনিক একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা, সেই লক্ষ্যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্ম সেটাকে আমরা চালু রাখবো এবং সর্বশক্তি আমরা নিয়োগ করব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জনবিচ্ছিন্ন হয়ে সঙ্গত কারণেই আজ এমন দিনে অনুপস্থিত আওয়ামী লীগ। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। নানা চড়াই উতরাইয়ের মধ্যে এগিয়ে যাওয়া বাংলাদেশকে কোনো ষড়যন্ত্রই আটকে রাখতে পারবে না। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার মধ্য দিয়ে এমন প্রত্যয়ের কথাই জানালেন সাধারণ মানুষ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে আলোচনা সভা, শোক র্যালি ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সারা দেশ থেকে সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। 1971 সালের 14 ডিসেম্বর, এদিন হারানোর কান্নার বেদনার। এদিনে জাতি হারিয়েছিল তার শ্রেষ্ঠ সন্তানদের। জাতীয় পতাকার সবুজের মাঝে লাল বৃত্ত, যেন সেসব শহীদদেরই বুকের রক্ত। দিনের প্রথম প্রহরে জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে মানুষের ঢল নামে। ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছেন তারা। বরিশাল নগরীর 30 গোডাউন এলাকার বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসন সহ বিভিন্ন স্তরের মানুষ। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয়। তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের যে পরিবার রয়েছে তাদেরকেও আল্লাহ সেই সুখ সইবার ক্ষমতা দান করে এবং আমরা সেই শক্তিকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। ফুলেল শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে রাজশাহীর মানুষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সব শ্রেণী পেশার মানুষ। ময়মনসিংহের থানারঘাট বধ্যভূমিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বাগেরহাটের ডাকবাংলা মোড়ে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান সব শ্রেণী পেশার মানুষ। শহীদদের প্রতি দাঁড়িয়ে নীরবতা পালন, গার্ড অব অনার প্রদান ও রুহের মাগফিরাত কামনায় দোয়া শেষে ডাকবাংলা এলাকায় বধ্যভূমিতে আলোচনা সভা হয়। বুদ্ধিজীবী বৃন্দ পুরো মুক্তিযুদ্ধ কালে তাদের জ্ঞান দিয়ে, গরিমা দিয়ে এবং আলোকবর্তিকা হয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন, তাদের দিক নির্দেশনা দিয়েছিলেন। যথাযোগ্য মর্যাদায় ফেনী সরকারি কলেজ বধ্যভূমিতে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ সহ অনেক সংগঠন। জাতির যে ক্ষতির সম্মুখীন হয়েছে এটিকে যাতে আমরা পুষিয়ে নিতে পারি,
আমাদের তরুণ সমাজকে আমরা বলবো যে বুদ্ধিভিত্তিক চর্চা, শিল্প সাহিত্য এবং ভাষার জন্য তারা যেন কাজ করেন। গোপালগঞ্জে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাতের শেষে আলোচনা সভা হয়। চট্টগ্রামেও নানা আয়োজনে জাতির বীর সন্তানদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ। বদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও রাঙামাটি, মেহেরপুর, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ ও পঞ্চগড়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রেস ক্লাবে কবি হেলাল হাফিজের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে প্রেম ও দ্রোহের কবিকে। এর আগে সকালে বাংলা একাডেমিতে আনা হয় কবি হেলাল হাফিজের মরদেহ। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সাধারণ মানুষ। শুক্রবার দুপুরে মারা যান কবি হেলাল হাফিজ। দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন কবি হেলাল হাফিজ। বাংলাদেশের সংস্কৃতি জগৎ ওনাকে ওনার শূন্যতা বোধ করবে এবং ওনার অবস্থানটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতি জগতে ওনার ওই এক বইতেই উনি চিরস্থায়ী করে গেছেন। গত 15 বছরে গ্যাস কূপ খনন করা হয়নি, বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল, এমন মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বর্তমানে ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যে আছে। সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতার কথাও মনে করিয়ে দেন শিল্প উপদেষ্টা। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল, এখন ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে, বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে। আমরা যদি গ্যাস পাই তাহলে সেই সংকটটা চলে যাবে। সেই জন্যই আমরা কখনো এই কারখানা কখনো ওই কারখানা এইভাবে করে সার উৎপাদনের চেষ্টা করছি, যেন দেশে সারের সংকট না থাকে, যেন কৃষকরা তাদের কৃষিকাজের জন্য সার পান। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। সব দেশের সঙ্গে বাংলাদেশ সম্মান ও সমতার ভিত্তিতে সুসম্পর্ক চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ নিয়ে ভারতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। শনিবার দুপুরে নরসিংদীর বেলাবতে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা স্থানান্তর করা হবে। পুনরায় যেন ছাত্রছাত্রীদের রাস্তায় নেমে আসতে না হয়, প্রাণ দিতে না হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তৌহিদ হোসেন। আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে। দুই পক্ষের স্বার্থই আছে দুই পক্ষের সাথে। সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমি আশা করি যে অস্বস্তি কেটে যাবে, আমরা সবার সাথেই ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো। আপনারা এখানে আছেন রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ, শুনুন যে আবার যেন 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ছেলেদেরকে রাস্তায় নামতে না হয়, ছেলেদেরকে মেয়েদেরকে রাস্তায় নামতে না হয়, যেন তাদেরকে আবার জীবন দিতে না হয়, এই দায়িত্ব আপনাদের উপর থাকবে। আপনারা কিন্তু সেই দায়িত্বটা দয়া করে পালন করবেন।
হত্যা চেষ্টায় সম্পৃক্ত না থেকেও মামলার আসামি ফেনীর মসজিদের ইমাম আর মাদ্রাসার শিক্ষকরা শুধুমাত্র ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই নাকি এমন মামলায় জড়িয়েছে মিথ্যা মামলাবাজরা। ভুতুরে এমন মিথ্যা মামলায় উদ্বেগ জানিয়েছেন ফেনীর সাধারণ মানুষ। ফেনী প্রতিনিধি তোফায়েল আহমেদের অনুসন্ধান, জানাচ্ছেন এম এ আজিম। ২৪ বিপ্লবে ফেনীর অটোরিকশা চালক আব্দুর রব আহত হন। অভ্যুত্থান পরবর্তীতে ১৮ নভেম্বর ফেনী মডেল থানায় ২০ জনের নামে মামলা করে আহত আব্দুর রব। কিছুদিন পর সেই মামলায় আসামি হয়ে যায় ২০ জন থেকে ১৪২ জন। তাহলে কোথা থেকে এলো এত আসামি? বাকি ১২২ জনকে কেন, কোন উদ্দেশ্যে জড়ানো হলো মামলায়? এ ঘটনায় ক্ষুব্ধ মামলার বাদী নিজেই। যে আমি মামলা করছি ২০ জনের নামে, তাহলে আমি ২০ জনের নামে আমি দেখি যে এখন আমার মামলাতে ১৪২ জন। তো আমি কইছিলাম সাথে ১৪২ জন কেন ঢুকছে? আমার মামলাতে দেখি যে কিছু লোক নিরীহ ঢুকে গেছে, কিছু প্রবাসী ভাই ঢুকে গেছে, কিছু মাদ্রাসার প্রিন্সিপাল ঢুকে গেছে, কিছু অটো চালক, দিনমজুর, মানে সাংবাদিক বাইরে অনেক আমার মামলাতে জড়াই গেছে। মিথ্যা মামলার মহাজালিয়াতির অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন স্থানীয় মসজিদের ইমামকে আসামি করে। মামলার ধাপ্পাবাজির এখানেই শেষ নয়, ছাড়েননি এলাকার মাদ্রাসা শিক্ষকদেরও। এই মাদ্রাসায় একে একে ২৭ জন ধর্মীয় শিক্ষককে হত্যা চেষ্টা মামলায় আসামি করেছেন মিথ্যা মামলাবাজরা। অথচ ২৪-এর বিপ্লবে হত্যা চেষ্টার সঙ্গে কোনোভাবেই জড়িত নন এই ইমাম শিক্ষকরা। জাতির কাছে আমার একটাই প্রশ্ন, আমি কেন প্রবাসে থাকার পরেও আমাকে কেন আসামি করা হলো? কেন আমাকে হয়রানি করতেছে? এবং কি আমাদের যে এলাকার সাথে ২৮ জন লোক দেওয়া হয়েছে, নিরীহ লোক, এরা কোনো রাজনীতির সাথে জড়িত না। নির্দোষ যারা, শুধু আমার এলাকা না, যারা নির্দোষ তাদেরকে যেন আপনার এই মামলা থেকে খালাস দেওয়া হয়। যেই সমস্ত মানুষগুলা নিরীহ তাদেরকে যেন অতি দ্রুত এই সমস্ত মামলা হামলা থেকে, বিভিন্ন রকমের পেরেশানি থেকে তাদেরকে যেন মুক্ত করা হয়। তারা প্রকৃত অপরাধী, তারা সবাই পালিয়ে যাওয়াতে এই মামলা দিয়ে মানুষকে, সাধারণ মানুষকে হয়রানির একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি বিষয়টি নিয়ে মানববন্ধন করে প্রতিবাদও করেছে এলাকার মানুষ। দ্রুত সময়ে আমরা চাই যে ভুল কাউকে আসামি করা হলে তার দায় বাদীর উপর বর্তায় বলে জানিয়েছেন এ আইনজীবী। আমাদের বর্তমানে বিচার কার্য পরিচালনা করছেন ওনারা কিন্তু এই ব্যাপারে খুব অ্যালার্ট। ওনারা বলা হচ্ছে বারবার, যদি আপনি অন্যায়ভাবে কাউকে একটা মিথ্যা মামলা করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনগত প্রক্রিয়া আছে, সেই হিসাবে প্রক্রিয়া চলবে। অবশ্য চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সময় নিরীহ ব্যক্তিকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। শিক্ষকের নাম আসছে কিছু, যারা নিরপরাধ ব্যক্তি আসছে তাদের নাম আমরা অবশ্যই তদন্ত এখানে বেরিয়ে আসবে, আসলে তারা প্রকৃতপক্ষে অপরাধী না নিরপরাধ। যদি নিরপরাধ হয়ে থাকে তাদেরকে মামলা থেকে কিংবা পুলিশ রিপোর্ট থেকে আমরা তাদেরকে বাদ দেবো। ফেনী মডেল থানায় ৮টি হত্যা ও ১৮টি হামলার ঘটনায় মামলা হয়েছে। এসব মামলায় ২৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাদীরাই বলছে এদের অনেকেই ঘটনার সাথে সম্পৃক্ত নয়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। গত ৪ মাসে গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করেনি, ভবিষ্যতেও হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। যেসব গণমাধ্যম মালিক বেতন দিতে পারবে না তাদের প্রতিষ্ঠান বন্ধ করার হুঁশিয়ারিও দেন তিনি। এ সময় জুলাই বিপ্লবে আহত সাংবাদিকরা তাদের দুর্বিষহ অভিজ্ঞতা তুলে ধরেন। এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন মানুষের কাছে ফিরিয়ে দেওয়া। যতটুকু স্বাধীনতা, আমি বলবো যতটুকু স্বাধীনতা না, ফুল স্বাধীনতা। কারো কোনো স্বাধীনতায় আমরা ১ ইঞ্চি পর্যন্ত আটকাবো না। কেউ বলতে পারবে না যে তাদের আমরা এই পর্যন্ত পিএম এর অফিস, এই পর্যন্ত সি এর অফিস থেকে, চিফ অ্যাডভাইজার অফিস থেকে কোন নিউজটাকে নামানো হয়েছে, কাউকে ফায়ার করা হয়েছে, ওকে বাদ দিয়ে একে নেন, এটা করা হয়েছে। কোন ওনারকে বলা হয়েছে আপনি এইরকম কাভারেজ কেন করছেন, এইরকম করেন। শীতে জবুথবু উত্তরাঞ্চল,
তীব্র শীতে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। চুয়াডাঙ্গায় শনিবার সকাল 9টায় রেকর্ড করা হয় 8.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতে নীলফামারীর হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত ঠান্ডা রোগী। 250 শয্যার নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি আছে 30 গুণ বেশি রোগী। চিকিৎসা নিশ্চিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। সহকর্মীদের তথ্য ছবিতে আপন উপর ডেস্ক রিপোর্ট। কয়েকদিন ধরে শীতে জবুথবু উত্তরাঞ্চলের জেলাগুলো। তীব্র শীতে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। চুয়াডাঙ্গায় শনিবার সকাল 9টায় রেকর্ড করা হয় 8.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা চলতি মৌসুমে এ জেলার সর্বনিম্ন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ পোয়াচ্ছেন জেলার নিম্ন আয়ের মানুষ, যেতে পারছেন না কাজেও। লালমনিরহাটে অব্যাহত শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। দিনের অধিকাংশ সময়ে চারপাশ ঢাকা থাকছে ঘন কুয়াশায়। দিনের বেলায়ও গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া মানুষের। শনিবার সকালে কুড়িগ্রামে রেকর্ড করা হয় 11.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কয়েকদিন ধরেই এ জেলায় তীব্র ঠান্ডায় কাঁপছে মানুষ। এদিকে আবহাওয়া অফিস বলছে শীতের দাপট থাকতে পারে আরও কয়েকদিন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।